পাকিস্তান এবার বাংলাদেশের সহযোগিতা নিচ্ছে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। ইউনূস ক্ষমতায় এসে ঠিক যতটা দূরত্ব বাড়িয়েছে চীনের সঙ্গে, ততটাই ভারতের সঙ্গে দূরত্ব কমেছে। যে তিনটি পাকিস্তানি উচ্চ পর্যায়ের সেনা আধিকারিক তারা বাংলাদেশের রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেছেন। রোহিঙ্গাদের সশস্ত্র যারা আর্মি, তারা ইতিমধ্যে এসে বৈঠক করেছেন। বৈঠক করে তাদের ছক সাজানো হয়েছে যে ঠিক কীভাবে ভারতের এই সেভেন সিস্টার্সে আক্রমণ করা যায়। ভারত কি তাহলে চুপ করে বসে আছে? এর স্পষ্ট উত্তর এবং গর্বময় উত্তর, ভারত কিন্তু চুপ করে বসে নেই। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তান আর বাংলাদেশ, এই দুটো দেশ বরাবর ভারতের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে লাস্ট কয়েক বছর ধরে। এবং বলতেই হবে, বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে এবং ভারতের সঙ্গে এবার তারা শত্রুতা শুরু করেছে। এবং ভারতের সঙ্গে শত্রুতা শুধু নয়, ভারতের বিভিন্ন জায়গা আক্রমণের ছক তারা করছে এবং সে তথ্য দিচ্ছে গোয়েন্দারা। এবং গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী যা আজ আমি শোনাবো আপনাদের, তা শুনলে আপনারা রীতিমতো ভিমড়ি খাবেন। আমরা ইতিমধ্যেই দেখেছি অপারেশন সিঁদুর, বা যখন পেহেলগাঁও অর্থাৎ কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে হামলা করে পাকিস্তানের জঙ্গিরা, ঠিক সেই জঙ্গি আক্রমণে 26 জনের মৃত্যু হয়। এরপর ভারত যে ট্যাকটিক্স বা ভারত যে কৌশলের সঙ্গে তাদের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে আচরণ করে, অপারেশন সিঁদুর দিয়ে শিক্ষা কিংবা কূটনৈতিক চাল দিয়ে পাকিস্তানকে যে শিক্ষা দেওয়া হয়েছে, তাতে পাকিস্তানের রীতিমতো থরহরি কম্প। সেই গল্প আমরা আপনাকে বলেছিলাম, বা আপনারাও রীতিমতো সেই গল্প জানেন। কিন্তু এবার পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস রীতিমতো গোয়েন্দারা নজরে আনছেন বা নজরে এসছে গোয়েন্দাদের, সেটা রীতিমতো চাঞ্চল্যকর। গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান এবার বাংলাদেশের সহযোগিতা নিচ্ছে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। একদমই তাই। আমরা এর আগে দেখেছি নিজেদের যে পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গি ঘাঁটিগুলো, সেই জঙ্গি ঘাঁটিগুলোর দিক থেকে কাশ্মীরের উপর হামলা চলছিল। এবার চীন নয়, শুধু চীন নয়, পাকিস্তান ভারতের সেভেন সিস্টার্সের দিকে আঙ্গুল তুলছে বাংলাদেশকে সঙ্গে নিয়ে। গোয়েন্দাদের তরফ থেকে যে তথ্য, যে তিনটি পাকিস্তানি উচ্চ পর্যায়ের সেনা আধিকারিক তারা বাংলাদেশের রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেছেন। রোহিঙ্গাদের সশস্ত্র যারা আর্মি, রোহিঙ্গার যে মিলিট্যান্ট, তাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয়েছে। বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখেছেন। এবং আমি নাম ধরে বলবো এই তিনজন কারা, এই তিনজন কবে নতুন পাসপোর্ট নিয়ে, সম্প্রতি এক সপ্তাহের আগের তৈরি করা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ভিজিট করেছেন। আমি নাম ধরে বলতে চাইব তিনজন আর্মি পাকিস্তানের: নাদিম আহমেদ, মোহাম্মদ তালা এবং সৌদ আহমেদ রাও। এই তিনজন পাকিস্তানি সেনা, মনে করা হচ্ছে এরাই লস্কর-ই তৈবা এবং আইএসআই এর সঙ্গে যোগাযোগ রয়েছে। এবং আমি তার আগে বলে দিতে চাইব যে ঠিক কোন ব্লুপ্রিন্ট, কোন ছক, হামলার ছক তারা তৈরি করেছেন। এবং শুধু তৈরি করেনি, রীতিমতো বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থির করে তুলে বাংলাদেশে সাধারণ মানুষ বা বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠীকে দিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সেভেন সিস্টার্সের দিকে তারা টার্গেট করছে। একদমই এই ব্লুপ্রিন্ট আমাদের কাছে চলে এসেছে। এবং গোয়েন্দার তরফ থেকে যে দেওয়া তথ্য, সেই তথ্য অনুযায়ী এই তিনজন পাকিস্তানি সেনা এক সপ্তাহ আগের একটা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ভিজিট করেছেন। এবং বাংলাদেশের রোহিঙ্গাদের যে ক্যাম্প, রামু আর্মি ক্যাম্প, যেটা কক্সবাজারে অবস্থিত, যেটা রোহিঙ্গা রিফিউজি যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই যে ক্যাম্প, সেই ক্যাম্পে তারা আসেন। অর্থাৎ রামু ক্যাম্প, যে ক্যাম্পটার নাম আমি বলছিলাম, রামু আর্মি ক্যাম্প, যেটা রোহিঙ্গাদের ক্যাম্প, কক্সবাজারে অবস্থিত এই ক্যাম্পে পাকিস্তানি সেনারা আসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে একটা ব্লুপ্রিন্ট করেন, ঠিক কীভাবে বাংলাদেশকে অস্থির করে তুলে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেটাকে একেবারে ডামাডোলের মধ্যে ফেলে ভারতের উপর আক্রমণের ছক করা যায়। আমরা আগেই দেখেছি চীন সেভেন সিস্টার্সের দিকে টার্গেট করেছিল। সেই টার্গেট কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক একটা টার্গেট। ঠিক সেই জন্য বাংলাদেশ যতই চীনের ঘনিষ্ঠ হয়েছে, ভারত কিন্তু বাংলাদেশের থেকে দূরত্ব বাড়িয়েছে। এবং 15 বছর হাসিনার শাসনকালে আমরা দেখেছি চীনের সঙ্গে দূরত্ব বেড়েছে বাংলাদেশের এবং ভারতের সঙ্গে দূরত্ব কমেছে। এবং সেই জন্যই বিভিন্ন চুক্তি বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বেড়েছিল। ইউনূস ক্ষমতায় এসে
ঠিক যতটা দূরত্ব বাড়িয়েছে চীনের সঙ্গে ততটাই ভারতের সঙ্গে দূরত্ব কমেছে এবং ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সমস্যার মুখে পড়েছে। ঠিক সেই একটা দিক যেমন রয়েছে, অন্যদিকে এই যে পাকিস্তানি সেনা তারা বাংলাদেশের যে রোহিঙ্গাদের যে একটা জোট বা রোহিঙ্গাদের যারা আর্মি ক্যাম্প রয়েছে আর্মিদের ব্যবহার করে ভারতের উপর যে হামলা, সেই হামলা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাউথ ব্লক বা দিল্লির জন্য। এবং আমি একটু একেবারে বিশ্লেষণ করে যে ব্লু প্রিন্ট আছে, যে ছক আছে, সেই ছক দিয়ে বোঝাতে চাইবো যে কীভাবে আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ঠিক কীভাবে এই পাকিস্তান এইবার ভারতের নর্থ ইস্টের দিকে হাত বাড়াতে চাইছে। এক্স্যাক্টলি বাংলাদেশের সঙ্গে হাত মেলালেই সেটা সম্ভব। এবং সেটা কিভাবে আমরা জানি, মেঘালয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে শিলিগুড়ি, মেঘালয় বা এই যে স্টেটগুলো রয়েছে, এই স্টেটগুলোর পাশাপাশি কিন্তু বাংলাদেশের একটা বর্ডার তারা শেয়ার করছে এবং সেই জন্য এই রোহিঙ্গা এই চত্বরটাই কিন্তু বেশি। এবং এই রোহিঙ্গা বেশি থাকার দরুন পাকিস্তানি সেনা, 3 জন সেনা আমি যে নামগুলো বললাম, তারা ইতিমধ্যে এসে বৈঠক করেছেন। বৈঠক করে তাদের ছক সাজানো হয়েছে যে ঠিক কীভাবে ভারতের এই 7 সিস্টার্সে আক্রমণ করা যায়। তার যে ছক, সেই ছকটা আমি একটু বলতে চাইব। প্রাথমিকভাবে এই ছকে যুক্ত রয়েছে জামাতে ইসলাম। একদমই তাই, মনে করা হচ্ছে জামাতে ইসলাম এই ছকে যুক্ত। তার কারণ এই যে 3 জন সেনা, এই 3 জন সেনা কিন্তু লস্করি তৈবা বা ISI এর সঙ্গে ডিরেক্ট যোগাযোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এবং তারা লাস্ট 1 সপ্তাহ আগে তৈরি পাসপোর্ট নিয়ে যেহেতু এসেছে, এই ক্ষেত্রে জামাতে ইসলাম আমরা দেখেছি ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পর জামাতে ইসলাম কিন্তু প্রাথমিকভাবে এই ক্ষমতা দখল করার চেষ্টা করছে বাংলাদেশের। এবং এই ক্ষমতা যদি দখল করা যায় সেক্ষেত্রে শরিয়াত আইন, এই শরিয়াত আইন কিন্তু আনা সম্ভব হবে। এবং এই আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম যে এই শরিয়াত আইন কেন এই জামাতে ইসলাম বা বাংলাদেশি সেনা তারা আনতে চাইছে। কারণ শরিয়াত ইসলাম যদি আসে সেক্ষেত্রে হিন্দুদের উপর যে আক্রমণ, সেই আক্রমণ করে হিন্দুদের ভাগিয়ে দিয়ে, সেকুলারিজমকে ভাগিয়ে দিয়ে এই শরিয়াত আইন করা যাবে। এবং এই শরিয়াত আইন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে, অর্থাৎ প্রক্সি ওয়ার। অর্থাৎ এই প্রক্সি ওয়ার যদি বেঁধে যায় সেক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেটা আরও বিগড়ে হতে শুরু করবে। এবং বিগড়ালে তখন এই যে সেনা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, অর্থাৎ পাকিস্তানি সেনা এই বাংলাদেশি সেনাদের উপর কিন্তু একটা আলাদা একটা আধিপত্য থাকবে। এবং এই সেনাদের শাসন এক প্রকার যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে ভারতের এই 7 সিস্টারকে টার্গেট করা কিন্তু অন্যতম কারণ বা অন্যতম একটা পথ খুলে যাবে পাকিস্তানের জন্য, সেটা মনে করা হচ্ছে। এবং আমরা দেখেছি এই অপারেশন সিঁদুর হওয়ার পর পাকিস্তান যে যোগ্য জবাব পেয়েছে তাতে রীতিমতো থরহরি কম্প তাদের। এবং এই যে 7 সিস্টারকে টার্গেট করা বাংলাদেশের জন্য সহজ। আমি এর আগেও বলেছি যে এই শিলিগুড়ি অর্থাৎ এই চিকেন স্নেককে টার্গেট করলেই কিন্তু 7 সিস্টার্স একদিক থেকে ভেঙে যাবে। কারণ আমরা এই যে ভয়টা কেন ভারত পাচ্ছে, অর্থাৎ সাউথ ব্লক পাচ্ছে, এর একটা কারণ আছে। কারণ ভারতের এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভারতের উপর যে হামলা, সেই ভারতের উপর বিভিন্ন একটা ট্রেড সেটা কিন্তু বাংলাদেশ বজায় রেখেছে ইউনূস শাসনকালে, যে এই 7 সিস্টার্সের উপর আঘাত আনবে বা 7 সিস্টার দখল করবে। তো এই যে পার্ট, সেই পার্টটা চিন্তার এবং তার জন্য ভারতের কে স্টেপ। তো আমি যেটা পরিষ্কার করে বলে দিলাম যে এই যে জামাত ইসলাম, তাদের সহযোগিতা নিয়ে একদম ব্লু প্রিন্টটা একদম ছোট্ট করে বোঝাতে চাইবো। জামাতে ইসলামের সহযোগিতা নিয়ে এই যে আর্মি, পাকিস্তানি আর্মি বা যাদের সঙ্গে লস্করি তৈবা বা ISI যোগাযোগ আছে, তারা রীতিমতো বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ তৈরি করবে, অর্থাৎ প্রক্সি ওয়ার শুরু করবে। তারপর একটা ডামাডোলের মধ্যে পরিস্থিতি যখন পড়ে যাবে তখন জামাতে ইসলাম তারা একেবারে প্রভাব বিস্তার করবে, শরিয়াত আইন চেষ্টা করবে প্রভাব খাটানোর। এবং শরিয়াত আইন যদি লাগু হয় সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ, ভারতের বিরুদ্ধে বিক্ষোভ কিন্তু অটোমেটিক জেগে উঠবে। তার কারণ এই শরিয়াত আইন যদি শুরু না করতে পারে সেক্ষেত্রে অন্যতম বাধা একমাত্র ভারত, এবং যেটা হাসিনার সমর্থন দিয়ে শরিয়াত আইন আটকে রাখা হয়েছিল। এইটা একমাত্র ছক। এবং একদিক থেকে যখন কাশ্মীরের এইদিকে হামলা করে ভারতের উপর হামলা করে তারা ব্যর্থ হয়েছে, পাল্টা ভারতের আক্রমণের রীতিমতো থরহরি কম্প পাকিস্তানের, তখন এই রিজিয়নটা টার্গেট করছে। কারণ চীনের সহযোগিতা কিন্তু তারা পেয়ে যাবে। এবং এই চীনের সহযোগিতা পেয়ে যাওয়ার একটা অন্যতম কারণ আমরা রীতিমতো দেখেছি বিভিন্ন জামাত ইসলামী নেতা, উচ্চ পদস্থ নেতা, তারা কিন্তু ইতিমধ্যে চীনে বারবার করে ভিজিট করেছেন এবং চীনে ভিজিট করে তারা কিন্তু সামরিক সাহায্য চাইছেন। এবং একটা বিশেষ গোপন সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে যে এই যে 3 জন মিলিটারি, যারা পাকিস্তানি সেনা অর্থাৎ পাকিস্তানি মিলিটারি, তারা কিন্তু মিলিটারি ড্রেস পরে এই জায়গায় এসেছিলেন এবং এই বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেন এবং তারা কিন্তু বৈঠকও করেন বেশ কিছুক্ষণ। এবং বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ আসছে যে এই মিলিটারিদের বা এই রোহিঙ্গা মিলিটারি যারা বা সশস্ত্র বাহিনী যারা, তাদেরকে অস্ত্রের সাপোর্ট বা টাকার সাপোর্ট তারাও কিন্তু কক্সবাজারের মাধ্যম দিয়ে পোর্ট
পোর্ট ওয়াইজ অর্থাৎ যে জলবন্দর, সেই জলবন্দরের মাধ্যমে কিন্তু পাকিস্তান তাদের সাহায্য করছে এবং সেই যে স্মাগলিং বা এই যে বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র বা টাকা সেইগুলো কিন্তু করাচি থেকে পৌঁছে যাচ্ছে চিটাগংয়ে। এইটা একেবারে স্পষ্ট ছক, যে ছকটা তারা কষেছে এবং ঠিক এই ছকে বাংলাদেশের মধ্যে অস্থির পরিস্থিতি করে দিয়ে, শরিয়াত আইন করে দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কে দেবে এবং উস্কে দিয়ে বাংলাদেশি জনসাধারণ যারা, তারাই রীতিমতো এই সেভেন সিস্টার দখল বা পাকিস্তানের সহযোগিতায় সেভেন সিস্টারের উপর আক্রমণ একটা তারা কিন্তু করতে চাইছে। এই আশঙ্কায় কিন্তু সাউথ ব্লক বা দিল্লি কিন্তু করছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তের, ভারত তাহলে কি করছে? ভারত কি তাহলে চুপ করে বসে আছে? এর স্পষ্ট উত্তর এবং গর্বময় উত্তর, ভারত কিন্তু চুপ করে বসে নেই। তার কারণ আমরা দেখেছি লাস্ট কয়েক মাস ধরে এই অপারেশন সিঁদুর বা এই যে টানাপোড়েন পাকিস্তানের সঙ্গে ঠিক যখন শেষ হয়েছে, ঠিক তারপর থেকেই ভারত কিন্তু রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গোপন বৈঠক করে তাদের ডিফেন্স যে সেক্টর সেটা কিন্তু আরও আপগ্রেডেশনের পথে হাঁটছে। এবং আমি স্টেপ ওয়াইজ যদি বলে দিই, এর আগেও আমি বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট যে রাডার, সেই রাডার ইনস্টলেশন হচ্ছে, বিভিন্ন S-400-এর পাশাপাশি S-500 কিন্তু ইনস্টলেশন হচ্ছে, অর্থাৎ এয়ার ডিফেন্স যেটা সিস্টেম, যেটা ইতিমধ্যেই একটা শিলিগুড়িতে রয়েছে, অর্থাৎ যে চিকেন থেকে রয়েছে। পাশাপাশি নর্থ ইস্টের জন্য কিন্তু আরও একটা S-400-এর কথা কিন্তু রাশিয়ার সঙ্গে চলছে এবং S-500 কিন্তু ইতিমধ্যে আপগ্রেডেশন হয়েছে। সেই S-500 নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রীর। এবং বিভিন্ন যে রাডার সিস্টেম, অর্থাৎ আকাশ তীর বা শর্টফিশ যে সিস্টেম, যে রাডার সিস্টেমের দ্বারা শত্রুপক্ষের যে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ক্যাচ করা যায়, সেই বিষয়গুলো অর্থাৎ সেই যে প্রযুক্তিগত যে রাডার সিস্টেম, সেগুলোও কিন্তু নর্থ ইস্ট রিজিয়নে বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি যে হাইপারসনিক ক্রুজ মিসাইল বা ইন্টারকন্টিনেন্টাল বা যে ব্যালিস্টিক মিসাইল, সেটাও কিন্তু ইতিমধ্যেই এই যে জায়গাগুলো, এই যে রিজিয়নে কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু করেছে ভারতীয় ডিফেন্স অর্থাৎ ভারতীয় সরকার। ফলে একটা বিষয় স্পষ্ট, যে নিজেদের মুখে চুনকালি মেখে ভারতের কাছে হেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের, তারা রীতিমতো নিজেদের সরকার বাঁচাতে, দেশ বাঁচাতে কোনোভাবে আর চুপ করে বসে থাকতে পারছে না এবং সেই জন্য গোপনে এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। এবং সবথেকে আশ্চর্যের যে ঢাকা অর্থাৎ বাংলাদেশ, তারা কিন্তু এটাকে লুকিয়ে রেখে চেষ্টা করেছিল ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার। ফলে বাংলাদেশ পাকিস্তান যতই এক হোক না কেন, ভারতের সঙ্গে পেরে ওঠা কিন্তু মুশকিল। এই বার্তা শুধু আমার নয়, নরেন্দ্র মোদী বা একেবারে কেন্দ্রীয় সরকারের বা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। এবং এটাই ভারতবাসীর গর্বের এবং এই বিষয়টা ভারতবাসীর অত্যন্ত গর্বের যে ভারতীয় যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম গোটা বিশ্বের নিরিখে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম। সেই ডিফেন্স সিস্টেমকে টলানো পাকিস্তান বা বাংলাদেশ একযোগ হলেও কোনোভাবে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, বরং ভারত তাদেরকে হারিয়ে দিয়ে গোটা বিশ্বের জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবেই। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।